তাই সাধারণ মানুষজনকে, ভাঙড়ের সবার রাজ্যের মানুষকে বলবো, আসুন আমাদের হাতকে শক্ত করুন। ভাঙড়ের মানুষকে বলবো, নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনার ভোটটা দিন ইভিএম মেশিনের 5 নম্বরে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা ভোট দিন। আর ভাঙড়ের মানুষকে বলবো, 2021 সালে আপনারা যে উপহার দিয়েছিলেন রাজ্যের মানুষকে, আজকে রাজ্যের মানুষ বলছে দিকে দিকে ভাঙড় 2 বানাতে হবে। এটা আমাকে সত্যি গর্বের বিষয়, গর্বে ভালো লাগে যে ভাঙড়ের বিধায়ক এসছে, ভাঙড়ের মধ্যে বিধায়কের মধ্যে বিধায়ক তৈরি করতে হবে। তাই 21-এ আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে জিতিয়ে আজকে 26-এ ভাঙড়কে মডেল করছে, ভাঙড়ের বিধায়ক করতে হবে। 26-এ আপনারা এমন পদক্ষেপ গ্রহণ করুন, 31-এ আবার আপনাদেরকে ফলো করে। কারণ একদিকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ওয়েটল্যান্ড বাঁচানো এবং ওয়েটল্যান্ড বাঁচিয়ে ওখানকার মানুষ যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, ভাঙড়ের কৃষক, ভাঙড়ের ছাত্র যুব, ভাঙড়ের যারা স্পোর্টসের সাথে যুক্ত তাদের জন্য স্টেডিয়াম থেকে শুরু করে ভাঙড়ের লাইব্রেরি, ভাঙড়ের নতুন নতুন বাস রুট, ভাঙড়কে রেলের মানচিত্রে নিয়ে আসা, ভাঙড়ের হিমঘর দ্রুততার সাথে চালু করা, সব ভাঙড়ের মানুষের সার্বিক উন্নতির জন্য দাবি আমি করছি, সাথে সাথে রাজ্যের মানুষের দাবি করছি। আর উল্টো দিকে একজন লুটে খাওয়া, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির দেওয়া সার্টিফিকেটে তুই বোম বাঁধিস, সে দাঁড়াচ্ছে। তাহলে একটা বড় চ্যালেঞ্জ ভাঙড়ের মানুষের কাছে, যে এই লুটেরা অর্থাৎ যে সমাজ নটোরিয়াস ক্রিমিনাল, তুই বোম বাঁধিস মমতা ব্যানার্জির কথা, একে হারিয়ে রাজ্যের মানুষকে বার্তা দেওয়া যে ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, রক্তদানেরই ভাঙড়, হানাহানির ভাঙড় নয়, ভ্রাতৃত্বের ভাঙড়। এই ঘর বাড়ি বাঁচানোর দরকার। যদি মনে করেন আপনারা যে এগুলো আপনাদের এই পরিকল্পনা চলছে, ভাইজান আমাদেরকে সতর্ক করছে, তাহলে বলবো আগামীকাল নির্বিঘ্নে, কারো কথা উত্তেজিত হওয়ার দরকার নেই। নওশাদ থেকে ভাইজানকে ডিস্টার্ব করছে না করছে, ভাইজানের গাড়ি ভাঙচুর করছে, ভাইজানকে আটকে দিয়েছে, ভাইজানকে করছে, এইসব আপনার মাথায় কিচ্ছু নেবেন না। আপনার বুথের ভোট আপনি যাবেন, নির্বিঘ্নে দেবে, ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে খামচিহ্ন আমাকে জেতান। আমি কথা দিচ্ছি যে বিগত 5 বছরে যেভাবে ওয়াকাফের জন্য আজকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল, আমি সুপ্রিম কোর্টে মামলা করে, আমার মতো কিছু মানুষ মামলা করে আটকে দিয়েছে। এসআইআর নিয়ে নিউনামি করছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ইভেন আপনারা জানেন ট্রাইব্যুনালে মামলার জন্য আমি কথা দিচ্ছি আপনাদের যা আইনি সহযোগিতা লাগবে সব দেবো। এখন চক্রান্ত করে 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করছে, এর বিরোধিতা আমি করেছিলাম, কিন্তু সেই ক্ষমতা আমার রাজনৈতিক ক্ষমতা এখনো হয়ে উঠতে পারেনি। নাহলে আমি একা দায়িত্ব নিয়ে ভোটকে বয়কট করতাম, কিন্তু ওই ক্ষমতা আমার হয়নি। কিন্তু এটা মমতা ব্যানার্জি পারতেন। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনার পশ্চিমবাংলায় সব থেকে বেশি এমপি এমএলএ সংখ্যা মমতা ব্যানার্জির দলে, সে ডাক দিক আগে ভোট, আগে ভোটার তারপরে ভোট, এই ডাকে সারাদিক ভোট বয়কট করুন, আমি নওশাদ সিদ্দিকী সারা দেবো। আমি ভাঙড়ের মানুষের জন্য এটা বলছি। কালকে তৃণমূল কংগ্রেস আমার কাছে যতটুকু খবর এসছে একটা বড় হাঙ্গামা করতে পারে। হাঙ্গামার জন্য হয়তো আমার গাড়ি পরে অ্যাটাক করিয়ে দিতে পারে, আমাকে ডিস্টার্ব করতে পারে। আমি সব আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী যারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন, তৃণমূলের কাটমানি হিংসা থেকে বাঁচতে চাইছেন, তৃণমূল ওখানে এয়ারপোর্ট করার জন্য জায়গাটাকে লুটতে চাইছে, সেক্টর 5-এর মতো শর্ট লেগে সেক্টর 6, 7, 8 করতে চাইছে, ওই জায়গাটা ওখানে নেবে, ওখানে উচ্ছেদ করতে চাইছে, ওখানে ইন্ডাস্ট্রি বানাবে, আবাসন বানাবে, প্রমোটিং করতে চাইছে, ওই জন্য 50,000 ঘর দেবার কথা বলছে। তো অভিষেক বাবু নন্দীগ্রামে গিয়ে একবারও বললেন না যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাও, এখানে 50,000 মানুষকে ঘর দেবো। বা দিলীপ ঘোষ যেখানে যে সকাল সন্ধ্যা মুসলমান সম্পর্কে বাজে মন্তব্য করে, তার সিটে গিয়েও বললেন না। বা রাজ্যে কোনো জায়গায় বললেন না যেখানে যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে যে ওখানে ওখানে বিজেপিকে হারাও এবং বিজেপি হেভিওয়েট প্রার্থী সব জায়গায় 50,000 করে ঘর দেবো, তা বললেন না। ঘর কোথায় লাগবে? ভাঙড়ে দিতে হবে। কারণ এটা হচ্ছে ইঁদুর ধরা কল পড়েছে, আপনি ওর কলে পড়ে যান, ও কিন্তু বিপদে ফেলবে আপনাকে। বিপদটা কি পড়বে? এখানে প্ল্যান হচ্ছে এনকেডি এর আন্ডারে রাখবে বলছে, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। মুখ ফসকে সরকার সাহেব বলে ফেলেছিল, এটা কিন্তু বলার কথা নেই ওদের, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছে। তাই সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করব যে ওর মুখ দিয়ে এটা বার করিয়ে নিয়েছে, না হলে কিন্তু ভাঙনের মানুষ বুঝতে পারতো না। নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে নিয়ে আমে একটাও জমি জায়গা এখানে থাকবে না, রাতারাতি হয় হিটকোর নামে চলে যাবে, নাহলে ওদের আন্ডারে চলে যাবে। এই করে মানুষকে পুরো পেরেশানে রাখবে, এখানে উচ্ছেদ করবে। কলকাতা সেক্টর 5 আছে, এখানে সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা আছে। জায়গা পাচ্ছে না, তাহলে ভাঙড়ের এই বহু ফসলি জমিগুলোকে বিরান করো, এখানে তৈরি করবে, তাহলে এখানকার মানুষ উচ্ছেদ হবে। এটা পরিকল্পনা। দ্বিতীয় কথা হচ্ছে যে এয়ারপোর্ট করার জন্য 3 বছর আগে অনেক কথা বলেছিল, যখন আমি বলেছিলাম যে আমি বিধায়ক থাকতে কে এক কোদাল মাটি ফেলে দেখবো, কে এক কোদাল মাটি তুলে এয়ারপোর্ট করার জন্য, বিষয়টা চেপে গিয়েছে। তাহলে নওশাদকে হারাও প্ল্যানিং করে, 50,000 ঘরের লোভ দেখাও মানুষকে, টাকা পয়সা লোভ দেখাও, শাড়ি দাও, জামা দাও, লোভ দেখাও, নওশাদের সম্পর্কে মিথ্যাচার করো। করার পরে কি হবে? মানুষ যদি ভোট দেবে জেতায়, তারপরেই ডান্ডা দেওয়ার জন্য নওশাদ আর থাকবে না সামনে। তাহলে বুক চিপে লড়াই করতে পারবে না আইনসভার মধ্যে। তাহলে কি হবে?
আপনারা সাধারণ মানুষ রাস্তায় নামবেন, ওই জন্য 8টা থানা তৈরি করে দিয়েছে পুলিশের ডান্ডা দিয়ে আপনাদের ঠান্ডা করবে বলে। কিন্তু আমি যতদিন থাকবো, কথা দিচ্ছি, আপনারা আমাকে যতদিন রাখবেন, কারো ক্ষমতা হবে না ভাঙড়ের মানুষের কনসার্নের বাইরে এক কোদাল মাটি তোলা, এক কোদাল মাটি ফেলা। এটা ভালো করে জেনে গেছে। সেই জন্য মোদি মমতা প্ল্যানিং করছে আমাকে হারাবার জন্য। বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন আর জোড়াফুলের প্রার্থী শওকত মোল্লা সাহেব এক জায়গায় তারা গোপন আঘাত করছিল, যখন প্রকাশ হয়ে গেছে তখন ওদের সৌজন্য সাক্ষাতের গল্প শোনাচ্ছে। সুতরাং ভাঙড়ের মানুষকে বলবো একটু সজাগ সতর্ক থাকুন, আপনাদের মূল্যবান ভোট নষ্ট করবেন না। এরা পরিকল্পনা করছে আপনাকে এখানে উচ্ছেদ করার জন্য। কদিন আগে 250 বিঘা জমি হিডকোর আন্ডারে চলে গিয়েছে রাজারহাট নিউ টাউনে। ওখানকার চাষিরা যখন কমপ্লেন করে লোকাল জনপ্রতিনিধির কাছে গিয়ে, সে বলছে দেখছি দেখছি করে সময় পার করেছে। হিডকোর আন্ডারে চাষ জমি, ব্যক্তি মালিকানার জমি হিডকোর নামে কাগজ হয়ে গেল, কিছু করতে পারছে এখন। কিন্তু ওখানকার বিধায়ক, ওখানকার এমপি, ওখানকার জনপ্রতিনিধিরা কি করছে? তারা প্রতিবাদ করতে পারছে না কেন? হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকারকে চালাচ্ছে তৃণমূল, আর এমপি এমএলএ জনপ্রতিনিধি ওখানকার কি সব তৃণমূলের। ফলে তারা এই 250 বিঘা চাষযোগ্য ব্যক্তি মালিকানার জমি হিডকোর নামে চলে যাওয়ার পরে প্রতিবাদ করতে পারছে না। আর এইখানে কেন নিয়াতে সাহস পাচ্ছে না? এখানে যেন নওশাদ সিদ্দিকী আছে। তাই আপনাদের বলবো, যদি মনে করেন আপনার বাস্তব ঘর বাড়ি বাঁচানোর দরকার, যদি মনে করেন আপনারা যে এগুলো আপনাদের এই পরিকল্পনা চলছে, ভাইজান আমাদেরকে সতর্ক করছে, তাহলে বলবো আগামীকাল নির্বিঘ্নে, কারো কথা উত্তেজিত হওয়ার দরকার নেই। নওশাদ থেকে ভাইজানকে ডিস্টার্ব করছে না করছে, ভাইজানের গাড়ি ভাঙচুর করছে, ভাইজানকে আটকে দিয়েছে, ভাইজানকে করছে, এইসব আপনার মাথায় কিচ্ছু নেবেন না। আপনার বুথের ভোট আপনি যাবেন, নির্বিঘ্নে দেবে, ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে খামচিহ্ন আমাকে জেতান। আমি কথা দিচ্ছি যে বিগত 5 বছরে যেভাবে ওয়াকাফের জন্য আজকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল, আমি সুপ্রিম কোর্টে মামলা করে, আমার মতো কিছু মানুষ মামলা করে আটকে দিয়েছে। এসআইআর নিয়ে নিউনামি করছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ইভেন আপনারা জানেন ট্রাইব্যুনালে মামলার জন্য আমি কথা দিচ্ছি আপনাদের যা আইনি সহযোগিতা লাগবে সব দেবো। এখন চক্রান্ত করে 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করছে, এর বিরোধিতা আমি করেছিলাম। কিন্তু সেই ক্ষমতা, আমার রাজনৈতিক ক্ষমতা এখনো হয়ে উঠতে পারেনি। নাহলে আমি একা দায়িত্ব নিয়ে ভোটকে বয়কট করতাম, কিন্তু ওই ক্ষমতা আমার হয়নি। কিন্তু এটা মমতা ব্যানার্জি পারতেন। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনার পশ্চিমবাংলায় সব থেকে বেশি এমপি এমএলএ সংখ্যা মমতা ব্যানার্জির দলে, সে ডাক দিক আগে ভোট, আগে ভোটার তারপরে ভোট, এই ডাকে সারা দিক ভোট বয়কট করুন, আমি নওশাদ সিদ্দিকী সারা দেবো। কিন্তু ডাক দেয়নি। ফলে আমি যদি অংশগ্রহণ করি, 1 জন বা 5 জন আগামী দিনে তৈরি করবো, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। ফলে আমাকে অংশগ্রহণ করতে বাধ্য আমি। আপনারা যদি আগামী দিনে আমাকে শক্তিশালী করেন, কারো সাহস থাকবে না এই ধরনের ভোটের নাম কাটার। তারপরেও এখনো বলছি, এসআইআর নিয়ে আপনারা ভাঙনের মানুষ জানেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করেছি। লড়াই করে আইনি সহযোগিতা 13টা অঞ্চলে 13টা উকিল দিয়েছি, পরপর 2 দিন ক্যাম্প করেছি, সব ডেটা তুলেছি এবং সেগুলো আইনি লড়াইয়ের প্রস্তুতি আছে। এবং আজকেও ঘোষণা দিচ্ছি, একজন কেন 1000 মানুষের যদি আইনি সহযোগিতা লাগে, তার জন্য নওশাদ সিদ্দিকী রেডি আছে। তবে একটা জোর গলায় বলছি, অন্য যে জায়গায় মানুষের নাম ডিলিট হয়েছে আমার ভাঙড়ে, কিন্তু সেই তুলনায় করার সাহস দেখাতে পারেনি। অল্প কিছু করেছে, তাও আমি আইনি লড়াই করে সেই নাম আমি তুলবো। এ কথা আপনাদের আমি কথা দিয়েছি, যা আইনি পরিষেবা লাগবে সব আমি দেবো। দিয়েছি কথা, এক জবান এক আমি। তাই একটু সতর্ক আপনাদের থাকতে হবে, না হলে কি হয় বলুন তো, আপনাদের এই জমি জায়গা থেকে আপনাদের উচ্ছেদ করে দেবে, আপনাদের তুলে দেবে, এয়ারপোর্টের জন্য জমি নেবে, সেক্টর 6, 7, 8 করার জন্য জমি নিয়ে নেবে। তাহলে আপনি ওখানে উচ্ছেদ হয়ে যাবেন, আপনি না ক্ষতিপূরণ ঠিক করতে পাবেন। আর যে বাকি জমিগুলো পড়ে থাকবে, এরা কি করবে, প্রমোটিং করার জন্য, আবাসন করার জন্য ক্ষমতার দম্ভ দেখিয়ে আপনার কানে বন্দুক ঠেকিয়ে 20 লাখ টাকা কাটার জমি 20,000 টাকায় সই করিয়ে তুলে দেবে, নাহলে মেরে দেবে আপনাকে। তা আমি যতদিন আছি এরা পারবে না। সুতরাং আমাকে হারাবার জন্য মোদি মমতা এক হয়েছে, এয়ারপোর্ট করার জন্য মোদি মমতা এক হয়েছে, এই তোলাবাজি, এই প্রমোটিং করার জন্য আপনার জয়ন্ত গায়েন বিজেপির প্রার্থী আর শওকত মোল্লা এক হয়েছে। আজকে ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, ক্যানিং পূর্ব মানুষকে ক্ষতি মানে শোষণ করেছে, আজকে এবার ভাঙড়কে শোষণ করতে এসছে। ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, সেটাকে তারা চুষতে এসেছে। আমি জোর গলায় বলছি, কেউ বলতে পারবে না আজকে ভাঙড়ে 200টার কম বেশি কোম্পানি আছে, একটা কোম্পানি বলতে পারবে নওশাদ সিদ্দিকী 1 টাকা কারো কাছ থেকে তোলা তুলেছে, পারবে না। কিন্তু ভয়ে বলবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের নামটা ভয়ে বলবে না। কারণ কি, তারা তুলে নিয়ে যাচ্ছে। আমি 1 টাকা তুলে নিয়ে আর তুলবো না, কিন্তু আমি আমার ভোটারদের উপর অত্যাচার হলে আমি ছেড়ে কথা বলবো না। তাই আপনাদের বলবো, সাধারণ মানুষকে একটু সজাগ থাকবেন, এদের ফাঁদে পড়বেন না। এরা উন্নয়নে অনেক গল্প শোনাবে, উন্নয়নের গল্প শুনিয়ে আপনাদেরকে উচ্ছেদের পরিকল্পনাটা করছে। সুতরাং উন্নয়ন হবে, উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না। আমার যেমন একটা এই বিধায়কের 3,30,00,000 টাকার কাজের কথা ছিল, আমাকে 1,99,00,000 টাকার কাজ করতে দিয়েছে। বাকি টাকা আমি আমার ঘর থেকে দিয়ে 1,37,00,000 টাকা প্লাস দিয়ে 3,36,00,000 টাকার মতো আমি কাজ
করছি ভাঙড়ে, কেন কি আমাকে আটকাতে পারেনি। সুতরাং এই চলবে। আমি বিধানসভার মধ্যে আজকে চারিদিকে লাইট দেখছে না, সোলার লাইট, বিধানসভার মধ্যে আমার প্রস্তাব ছিল যা ভাঙড়ে উন্নয়নের জন্য একটা ইট গাঁথা থেকে একটা লাইট পর্যন্ত জানবেন নওশাদ সিদ্দিকী আপনাদের বিধায়ক সব প্রস্তাব তুলেছে। শিক্ষার জন্য স্টেডিয়াম, নতুন গার্লস কলেজ, নতুন বাস রুট, হিমঘরটা দ্রুত চালু করে দেওয়া, হসপিটালের উন্নতি, কৃষকদের জন্য এই খাল পরিষ্কার থেকে শুরু করে, কৃষকদের স্বার্থে খাল পরিষ্কার থেকে শুরু করে, এবং কাঠের ব্রিজের পাকা ব্রিজ নির্মাণের থেকে শুরু করে যেগুলো যা আছে, 5টা লাইব্রেরি আজকে দুরবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে, লাইব্রেরিগুলো নিয়মিত লাইব্রেরিয়ান দেওয়া, নিয়মিত চালানো এবং ইন্টারনেট যুক্ত লাইব্রেরি তৈরি করা, সমগ্র বিষয় আমি গার্লস হোস্টেলটা পড়ে আছে আপনার জাগলগাছি অঞ্চলে, মুসলিম মহিলাদের জন্য উচ্চশিক্ষায় তারা ওখান থেকে পরিষেবা নেই বলে তার জন্য এই সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরেছি। আমার উপরে এই জন্য এত রাখ। ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে বলা করে এসটিএসসিদের জন্য কি উন্নয়ন করেছেন, মাইনরিটিদের জন্য কি উন্নয়ন করেছেন, ভাঙড়ের মৎস্যজীবীদের জন্য কি কি হয়েছে, সমস্ত বিষয় আমি তুলে ধরেছি। তা এই জন্য আমার উপরে রাখি। তাই আমি যারা ভাঙড়ের মানুষ আছেন তাদেরকে বলবো যে এটা আপনার ঠান্ডা মাথায় ভোট দেবেন। আমি আবারও বলছি, এটা বড় পরিকল্পনা ওরা কালকে করছে, যে আমাকে ডিস্টার্ব করি, সাধারণ মানুষ, আমার ভালোবাসার মানুষ, যে ভাইজানের উপরে ডিস্টার্ব হয়েছে, চলো আমরা বাগেরে করি। কোনো দিকে কিচ্ছু চিন্তা করবেন না, আপনার ভোট আপনি দেবেন। আমাদের কর্মী সমর্থকদেরকে, আমাদের এজেন্টকেও বলা আছে, তারা এজেন্ট কেন্দ্রে থাকবে, আপনারা দেবেন ভোটটা, নির্বিঘ্নে দেবেন। আমার উপরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার উপরে ছেড়ে দেনা। আগামীকালটা কোনো সময় যদি আপনার দরকার লাগে তখন আমি ডাকবো, কিন্তু আপনার ভোট দান থেকে একটাও বিরত থাকবেন না। কেউ ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, আমাদেরকে জানাবেন, বা হেল্পলাইন নাম্বার আছে, ফোন করবেন আমাদেরকে, বা ডাইরেক্ট সিআরপিএফকে আপনি ফোন করতে পারেন, যারা এগুলোকে অবজার্ভ করছে তাদেরকে ফোন করতে পারেন। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে আপনাদের নির্বিঘ্নে ভোট করারও আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, 2-3টে বিষয় নিয়ে আমি বলবো আপনাদেরকে, যে মমতা ব্যানার্জি বলেছিলেন অকাপ নিয়ে এখানে গুলোগুলি করবেন না, দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আপনারা করুন, দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আপনারা প্রতিবাদ করুন। তখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মমতা ব্যানার্জির কাছে আশা করেছিলাম যে এই সময় অন্তত বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করছি, আমাদের পাশে থাকবে। তাহলে কবে আর মমতা ব্যানার্জি আপনার আমার পাশে থাকবে বলুন তো? আপনার মাদ্রাসা চলে যাচ্ছে, আপনার মসজিদ, ঈদগাহ, কবরস্থান চলে যাচ্ছে, এখনো যদি না মমতা ব্যানার্জি আপনার পাশে থাকে, আপনার এসআইআর আপনার নাম ডিলিট হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর কোনো গল্প নেই। একটা কথা বলছে, মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার এমপি কি বলেছিলেন, যে 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন দিল্লি ঘেরাও করবে। আজকে তারা পাশে পাচ্ছেন না। যতটুকু করছি বামপন্থী আর আইএসএফরা মিলে করছি আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য, আর শুধু কিছু মিডিয়া কিনে রেখেছে বলছে মমতা ব্যানার্জি জয়। বরঞ্চ মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে যে হমিদম্বি করে আজকে এই দুরবস্থা হলো, কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে নির্বাচন কমিশন জবাবদিহি করতো। আর এখন নির্বাচন কমিশন কি বলছে, সাব জুডিস ম্যাটার, ও জজেরা যেটা করবে আমরা কিছু জানি না বলে আপনার দায়ীভারটা ঝেড়ে দিচ্ছে। এটা করতে পারতো না, এমন যে হমিদম্বি করলো পুরো ওটা। একটা সরকারের সাথে একটা স্বতন্ত্র, আর নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, দুটোর সাথে ক্লাস যখন হয়ে যাচ্ছে তখন এটা এই জায়গাটা মমতা ব্যানার্জি দাঁড় করিয়ে দিল। সে তার অফিসার দিয়ে গুলিয়ে কেস না নিজে খায়, নিজের উপরে না অভিযোগ আসে, সে অভিযোগটা নিজের ঘাট থেকে সরানোর জন্য এই নাটকটা করলো বিজেপি তৃণমূল মিলে। তাই জবাব দিতে হবে, আর কবে দেবেন? দেওয়ার সময় তো ভোটের মাধ্যমে আপনার ওবিসি সার্টিফিকেট কেড়ে নিল, উচ্চ শিক্ষায় চাকরিতে মুসলমানরা সুযোগ পাচ্ছে না, আপনার ফেক এসটিএসসি সার্টিফিকেট, আপনি প্রকৃত এসটিএসসি সমাজের মানুষ, ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। আপনি জবাব দেবেন না আজকে না তো কবে? হ্যাঁ, মাঠে ময়দানে জবাব দিয়েছেন, কিন্তু এই সরকার থাকলে তো আরো বাড়বে দুর্নীতি। তাই আপনাদের বলবো, ওয়াকাফ সংশোধনী আইনের নিয়ে যখন হয়েছিল আমার নামে 5খানা মামলা দিয়েছে, প্রায় ভাঙড়ে 3000 মানুষের নামে মামলা, রাজ্যের মানুষের নামে মামলা। শামসেরগঞ্জের মামলাতে 2জন স্বেচ্ছাসেবী সংগঠনের মূল মাথা, তাদেরকে পুলিশ ডেকে নিয়ে এসে শান্ত করার কথা বলেছিল, তাদেরকে আজ জেল খাটাচ্ছে। আর আমরা দেখছি চারিদিকে যারা গুন্ডামি মস্তানি করে সাম্প্রদায়িক কথা বলে বেড়াচ্ছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখছে না। মমতা ব্যানার্জি এই বিচারিতার জবাব কিন্তু দেওয়ার সময় এসছে, কিন্তু এই নির্বাচন এই 29 তারিখ। তাই অনুরোধ করবো আপনারা আপনাদের মূল্যবান ভোট তৃণমূল বিজেপিকে দিয়ে নষ্ট করবেন না। যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে, তারা দিবাস্বপ্ন দেখছেন। তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে না। তৃণমূল দুর্নীতি করে করে গলা অব্দি ডুবে গিয়েছে, বলছে ওদেরকে ছেড়ে দিচ্ছে বিজেপিকে। ইডি সিবিআইয়ের ভাই আসুন, আইএসএফ বামপন্থীদের হাত শক্ত করুন, আমরাই পারবো বিজেপিকে আটকাতে। আর যারা ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বড় ফুলে ভোট দেবো, তারাও দিবাস্বপ্ন দেখছেন। পিঠের চামড়া বুথের স্তরের তৃণমূলের বিজেপির কর্মীদের বা বিজেপিকে যারা ভোট দিয়ে তাদের উঠেছে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে একসাথে চা খেয়েছে। আজকে দেখেন না, অভয়ার থেকে শুরু করে বিভিন্ন কেসে চাকরি চুরি, গরু পাচার থেকে বালি চুরি, যত সেন্ট্রাল এজেন্সির হাতে মামলা আছে তারা তদন্ত করে। তদন্ত গতি কোথায়? কচ্ছপের গতির নয়, মামলা শেষ হচ্ছে, উল্টে জামিন পেয়ে যাচ্ছে। চাকরি চুরি করলে জামিন পেয়ে গেল। তাহলে ওরা ভাবছেন কি, যারা ভাবছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠান্ডা করে, ভুল হবে। তৃণমূলকে ঠান্ডা বামপন্থী আইএসএফরা করতে পারবে, দেখুন ক্ষমতাই নেই বামপন্থী আইএসএফ, কিন্তু কোর্টের মাধ্যমে
আইনের মাধ্যমে বিকাশ স্যার কেমনভাবে ঠান্ডা করছে। তো আইন আর আইনসভার মাধ্যমে আগামী দিন যদি ঠান্ডা করতে চান, আসুন আমাদের হাতকে শক্ত করুন। তাই দিকে দিকে ভাঙড় সহ, ক্যানিং পূর্ব পশ্চিম সহ যেখানে যেখানে খামচিহ্ন আছে, খামচিহ্নকে ব্যাপক ভোটে ভোটে জেতান, এবং খামচিহ্ন যেখানে সমর্থন দিয়েছে, অর্থাৎ বামেদেরকে সমর্থন দিয়েছে, তাদেরকে আপনারা জেতান, এই কামনা আপনাদের কাছে করছি। আপনাদেরকে গুমরাহ করার জন্য, মিসলিড করার জন্য আমাদেরকে বলা হচ্ছে, আমাদের সম্পর্কে বলা হচ্ছে কি দুটো বিষয়। একটা হচ্ছে সেন্ট্রাল সিকিউরিটি নওশাদ সিদ্দিকী অমিত শাহ পুলিশ নিয়ে যাচ্ছে। আমি দুটো 1 মিনিটের উত্তর দেবো। দেখুন, আমি 3বার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি, একবার স্পিকার স্যারকে, একবার সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে, যে আমাকে নিরাপত্তা দিয়ে হোক। সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে এই মর্মে চিঠি করেছি যে আপনি বিরোধী পশ্চিমবাংলার যে কটা বিধায়ক আছে তাদেরকে সবাইকে নিরাপত্তা দিচ্ছেন, আমি তো বিরোধী দলের বিধায়ক, আমাকে কেন দিচ্ছেন না? আমাকে দেওয়া হোক, দেয়নি। মমতা ব্যানার্জিকে দিয়েছিলাম যে একজন এমএলএ হিসাবে যে নিরাপত্তা রক্ষী পাওয়া যায়, আমাকে দেওয়া হোক, কিন্তু দেয়নি। তার মধ্যে আমার ব্যাপারে প্রাণঘাতী হামলা একাধিকবার হয়েছে, আমাকে ফোন করে থ্রেট দিচ্ছে, আমার গলা উড়িয়ে দেবো, এইসব কথা বলেছে। স্পিকার স্যারকেও দিয়েছিলেন, দেয়নি। বাধ্যই আমি 3টে চিঠিকে এক করে কলকাতা হাইকোর্টে মামলা করেছি। কলকাতা হাইকোর্ট নির্দেশনা দিয়েছে, কলকাতা হাইকোর্টে এই পেনের লড়াইয়ে আমি সিকিউরিটি পেয়েছি, কারো দানে নয়। তা এখন আমাকে সিকিউরিটি ছেড়ে দেওয়ার কথা বলছে, আমি সিকিউরিটি ছেড়ে দেবো, আমি বলছি, কথা দিলাম সিকিউরিটি ছেড়ে দেবো। আমাকে বলুক অভিষেক বাবু যে দিল্লিতে উনি যখন নামবেন, দিল্লি পুলিশকে উনি সহযোগিতা নেবেন না, দিল্লি এয়ারপোর্টে সিআইএসএফ এর সহযোগিতা নেবে না, এটা উনি দায়িত্ব নিয়ে বলুক। ও দিল্লিতে যখন এমপি ভবনে যাবেন, আপনি পার্লামেন্ট হাউসে যাবেন, উনার বাসভবনে যাবেন, বা উনি যেখানে থাকেন সেখানে যাবেন, তখন দিল্লি পুলিশে উনি নিরাপত্তা পান। তাহলে উনি বলেন নিরাপত্তা নেব না। তার বেলায় তিনি তখন অসমে যাচ্ছেন, অসমে প্রচারে যাচ্ছেন, বা যেখানে তিনি রাজনীতি প্রচারে যাচ্ছেন, বিশেষ করে অসমের কথা বলি, তাহলে অসম পুলিশ কার? বিজেপি অসম সরকার চালাচ্ছে। তাহলে আর নিচ্ছেন কেন তার দলের লোকেরা সহযোগিতা? এগুলো সম্পূর্ণ অবান্তর কথা বলছে নওশাদ সিদ্দিকীকে বুমেরাং করার জন্য। নওশাদ সিদ্দিকীর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, ওই জন্য সাধারণ মানুষকে গোমরাহ বানানোর জন্য, বোকা বানানোর যে কথা বলছে। আমি অনুরোধ করছি, অমিত শাহর পুলিশ হয় না, মমতার পুলিশ হয় না, পুলিশ হয় দেশের, পুলিশ হয় রাজ্যে। যে সরকার থেকে তারা পরিচালনা করে। কালকে আপনি সরকারে আসুন না, আপনি পরিচালনা করবেন। তা পুলিশ সম্পর্কে অমিত শাহর পুলিশ, মোদী মমতার পুলিশ, এগুলো বলা অনুচিত। তারপরে বলছে আমি লড়াই করে আইনি লড়াই সিকিউরিটি পেয়েছি, আমি কারো দানে পাইনি। এবার আসা যাক নন্দীগ্রামের প্রার্থী নিয়ে কি বলাচ্ছে। নন্দীগ্রামে আমি নাকি কাউকে সহযোগিতা করার জন্য প্রার্থী দিয়েছি, সিপিআই প্রার্থী দেওয়ার পরে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা 30টা সিট নিয়েছি। 2021 সালে আমাদের টোটাল 32টা সিটে লড়াই করেছিলাম, কিন্তু এবারে কম নিয়েছি। সংগঠন বেড়েছে, খুন হয়েছে, মার খেয়েছি, জেল খেটেছি, 17টা মামলা মাথায় নিয়েছি। আমার ছেলেদের কারণে 25-30টা করে মামলা আছে। সংগঠনের ব্যাপক বিস্তার হয়েছে। আমরা চাইলে 60 থেকে 70 জায়গায় একক লড়াই করে যেভাবে জমায়েত করছি ওইরকম জমায়েত করে দেখাতে পারি, কিন্তু আমাদের কাছে সেটা বড় কথা নয়। 60-70টা সিট জেতা বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে 294টা সিটে বিজেপি তৃণমূলকে হারানো, সাম্প্রদায়িক বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারানো। সেই জন্য আমরা সিট সংখ্যা কমিয়ে দিয়ে বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বাংলাকে বাঁচানোর কথা ভেবে, বাংলার যুব সমাজের হাতে চাকরি নাই, বাংলার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাচ্ছে, আর বাংলা কথা বলার জন্য মার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে। সেই মায়ের চোখের পানি, সেই বোনের চোখ, বিধবা হচ্ছে, বোনের চোখের পানি দেখতে কষ্ট লাগছে। তাই আগামী দিনে পশ্চিমবাংলায় কর্মসংস্থান তৈরি, কলকারখানা তৈরি, বাংলাকে বাঁচাতে হবে, বাংলার ছেলেরা বাংলায় কাজ করবে, বাংলায় নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে, স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে একটা লার্জার চিন্তা ভাবনা করে আমরা লার্জার ফন্ড তৈরি করেছি, ফলে সিট সংখ্যা কমিয়ে দিচ্ছি। যে 30টা সিট আমরা নিয়েছি তার মধ্যে নন্দীগ্রামটা আমাদের ভাগে ছিল। আমাদের প্রার্থীদের উপরে সিপিআই প্রার্থী দিয়েছে। যদি এটা বলতেন অভিষেক বাবু যে তোমরা কিসের জোট করেছো, নন্দীগ্রামে সিপিআই তাহলে আইএসএফ এর উপরে প্রার্থী দিল কেন, জোট হচ্ছে না ঘোট হচ্ছে, এটা যদি বলতো ওইখানকার নিয়ে একটা প্রশ্ন থাকতো। হ্যাঁ, তারা সেক্ষেত্রে আমি অন্য জায়গায় ব্যাখ্যা দিতাম, একটা প্রশ্ন থাকতো। তাছাড়া তিনি অবান্তর কথা আইএসএফ এর উপরে চাপিয়ে দিচ্ছে, মানে মানুষকে গোমরাহ করছে। দেখুন, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, মানে সমস্যা হয়ে গেছে। নকল মালের উপরে লেখা আছে আর মানুষ ভাবছে যখন বলছে নকল হইতে সাবধান, এটাই আসল, কিন্তু না। বিজেপিকে আটকাতে তৃণমূল পারবে না। আবারও বলছি, এই নন্দীগ্রামে জব্দ করতে গেলে আইএসএফি পারবে, বামপন্থীরাই পারবে, শুভেন্দু অধিকারীকে। তৃণমূল কাকে দিয়ে জব্দ করছে? কি পবিত্র কর মহাশয়কে দিয়ে। যে পবিত্র কর সকালে বিজেপি ছিল, দুপুরে তৃণমূলের লোক। যে পবিত্র করের এগেনস্টে অভিযোগ আছে তিনি মুসলমানদেরকে খুন করেছেন, তৃণমূল। ওখানকার আমি গিয়ে কথা বলেছি ওনাদের সাথে, যে এখানে যখন পবিত্র কর বিজেপি ছিল, মুসলমানদেরকে দাঙ্গা করে বিজেপির হয়েছিল, এবং মুসলমানদের খুন করার ওনার নামে অভিযোগ আছে। আর সব থেকে বড় ইন্টারেস্টিং খবর হচ্ছে, মমতা ব্যানার্জি ভাঙড়ে গিয়ে বলছেন আমাকে ভাঙড় দিয়ে দাও, আমি যা চাইবে তাই দেবো। মানে হচ্ছে আমাকে ভাঙড় দিয়ে দাও, আমি তোমাদেরকে উচ্ছেদ করবো। এটা হচ্ছে ওনার ভিতরকার কথা। আচ্ছা, মমতা ব্যানার্জি এত জায়গায় প্রোগ্রাম করলো, নন্দীগ্রামে কেন করলো না? আমি জানতে চাই নন্দীগ্রামে কটা স্টার লোক যে প্রোগ্রাম করেছে। ভাঙড়ে কখনো সায়নী ঘোষ, কখনো আপনার কি বলে ইউসুফ পাঠান, আরো অনেককে নিয়ে এসে
প্রোগ্রাম করাচ্ছে। তাহলে নন্দীগ্রামের শুভেন্দু বাবুর এগেনস্ট এখানে করালো না, শুভেন্দু বাবুকে অকবার দেওয়া হলো, শুভেন্দু বাবুকে ছেড়ে দেওয়া হলো। এটা ভালো করে ছাড়া হলো এই জন্যই যে নন্দীগ্রামে পবিত্রকরকে প্রার্থী করা মানে দুটোইতে বিজেপির প্রার্থী হয়ে গেল, তৃণমূলেরটা বিজেপির প্রার্থী আর বিজেপিরটা বিজেপির প্রার্থী। ফলে এখানকার মানুষজন ভোট দেবেন এমন করে শুভেন্দু বাবু পেয়ে দিয়ে যাবে। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে বিজেমূল তথ্য, এটা বাস্তবে আপনাদের দেখিয়ে দিলাম। সুতরাং ওখানে আটকাচ্ছেন, নওশাদকে আটকাতে চাইছে। তাই আপনাদের বলবো, নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী দিয়েছে, বামেরা আইএসএফ কে সাপোর্ট করেছে, শুধুমাত্র সিপিআই জোর করে প্রার্থী দিয়েছে। এটা আমাদের দোষ নয়, ওটা সিপিআই এর দোষ, অন ক্যামেরা বলছি। বিমান সেন আমাদেরকে একটা বিষয় বলেছিল, ইনশিওর করেছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তিনিও প্রচেষ্টা হয়তো করেছিলেন, কিন্তু তার কথা আমাদের অন্য শরিক হয়তো মনে শোনেনি যে কোনো জায়গায় ফ্রেন্ডলি ফাইট হবে না, 1:1 হবে, অর্থাৎ আইএসএফ জোট ভার্সেস বিজেমূলের লড়াই হবে। কিন্তু সেই জায়গায় আমাদের সাথে এটা হয়েছে। আরো 3টে জায়গায় হচ্ছে মধ্যমগ্রামে, ইচ্ছা করে সিংহ চিহ্ন দিয়েছে, বাসন্তীতে ইচ্ছা করে আরএসপি দিয়েছে, খানাকুলে ইচ্ছা করে আবার দিয়েছে প্রার্থী বামীদের একটা শরিক দল। কিন্তু তারপরও সব জায়গাতে সিপিআইএম আমাদের সাথে আছে, এটা আমি জোর গলায় বলছি। বাকি জোটের আমার লোক আমাদের সাথে আছে, তারা শুধু ওখানে ডিস্টার্ব করেছে। তো এইগুলো বলে আপনাকে আমাকে গোমরাহ করতে চাইছে। আমি অনুরোধ করব, এদের দ্বারাই প্রভাবিত হবেন না, আপনার মাথা ঠান্ডা করুন। আগামী সকাল 6টা থেকে ভোটের ব্যবস্থা হচ্ছে, 7টা থেকে ভোট, সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠান্ডা মাথায় আপনি আপনার ভোট দিন। আগামী 5 বছর একাধিক নওশাদ সিদ্দিকীকে তৈরি করার জন্য ভোট দিন। দলিত মা বাপকে বলবো, আদিবাসী মা বাপকে বলবো, মুসলমান মা বাপকে বলবো, এই হিন্দু হিন্দু ভাই ভাই, আর বড় হিজাব টেনে দিল, মাথায় টুপি দিতে বড় মুসলমান ভক্ত হয়ে গেল, বড় হিন্দু ভক্ত হয়ে গেল, এই চক্রে পড়বেন না। এরা আপনাকে শোষণ করার জন্য নাটক করছে, এরা নাটক করছে শোষণ করার জন্য। কে হিজাব টানছে, কে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। বেটারা শুধুমাত্র ভোটের ভাই, ভোটের আপনের বাইরে আর কিচ্ছু নেই এদের কাছে। তাই আপনাদের বলছি, এদের পাল্লায় পড়বেন না। আগামী 5 বছর আপনি যদি ভালো থাকতে চান, আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন, বামপন্থীদের হাতকে শক্ত করুন। আপনার ছেলের পরিযায়ী শ্রমিকের তকমাও লাগবে না, 1,500 টাকার বেকার ভাতাও দিতে লাগবে না। আমরা আপনাদের কমিটমেন্ট করছি, 1 ফ্যামিলি 1 জব, প্রতিটা পরিবার থেকে একজন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করব। মহিলা নিরাপত্তার ব্যবস্থা থাকবে স্ট্রং। শুধু তাই নয়, মায়েদের লক্ষ্মীর ভান্ডার সহ যে স্কিমগুলো আছে একটা বন্ধ হবে না, উল্টে আমরা এই স্কিমের আরো বাড়িয়ে দেবো। যে টাকা দিচ্ছে টাকা বাড়িয়ে আমাদের রাজ্যের মানুষকে সুখে রাখবো, তাদের লাইফস্টাইলকে আপগ্রেড করব। তাই দিকে দিকে যারা বামপন্থী আইএসএফরা প্রার্থী দিয়েছে তাদেরকে আপনারা জিতাবেন, এই আশা আপনাদের কাছে আমি করছি। তো আপনাদের বলবো, কারো কথায় প্রভাবিত হবেন না। যা আজকে রাত্রে টাকা পয়সা বিরিয়ানি প্যাকেট বা বাড়ি ভাড়ি দেবে বলেছে, যা বলছে এখানে ঢুকাবেন, এখানে বার করবেন, যা দিচ্ছে নিয়ে নেবেন। কিন্তু ডান হাতে সকালবেলা ইভিএম মেশিনের 5 নম্বর বোতামটা ভাঙড়ে খাম চিহ্নে দেবেন, দিয়ে জিতাবেন। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম থেকে শুরু করে রাজ্যের দিকে দিকে যেখানে খাম চিহ্নে, যেখানে বামের আছে তাদেরকে জিতাবেন। আর গুটি কয়েক কথা বলবো, আমরা দেখছি যেভাবে ওয়াকাফ সম্পত্তি তৃণমূলের আমলে লুট হয়েছে, একইভাবে দেবত্ব সম্পত্তি তৃণমূল আমলে লুট হয়েছে। শুধু তাই না, আমার ভাঙড়েও রিফিউজি ল্যান্ড চুরি হয়েছে, রিফিউজি ভাইদের জন্য যেগুলো সরকার থেকে অ্যালটমেন্ট করা হয়েছিল। আমি লড়াই করছি ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা বামেরা কমিটমেন্ট করেছে, আইএসএফ কমিটমেন্ট করেছে, ক্ষমতায় আসলে যত ওয়াকাফ সম্পত্তি চুরি হয়েছে সব ওয়াকাফ বোর্ডের হাতে উঠবে। দেবদেবী মন্দিরের নামে যা সম্পত্তি, জাহেরতানের নামে যা সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করে সবটাই জাহেরতান দেবদেবী মন্দিরের নামে উদ্ধার হবে। আর রিফিউজি ল্যান্ড যেগুলোকে বিক্রি করে দিচ্ছে, ফেক দলিল তৈরি করে, ফেক দলিল, ডুপ্লিকেট দলিল বানিয়ে ক্ষমতায় আসলে সেগুলো কমিশন বসিয়ে সেই ফেক দলিলগুলোকে বাতিল করে আবার রিফিউজি ল্যান্ডে যারা অধিকারী তাদের হাতে তুলে দেওয়া হবে। এই কমিটমেন্টটা আমরা করছি। সুতরাং আপনার এর কথাই নিজেদেরকে কি বলে ভয় পাওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারো কথা প্রভাবিত হওয়ার দরকার নেই। আপনাদের মূল্যবান ভোট আপনারা খাম চিহ্নে দেবেন, এই আশা করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘদিন আমাদের পার্টির ইস্তেহার আপনারা জানেন, এটা আমরা অনেক আগে মানে আমাদের প্রার্থীর মাধ্যমে সাধারণ মানুষের পৌঁছেছি, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছেছি। আমরা ইস্তেহার এখানে আমরা কি কি করব সেটা আমাদের পার্টির পেজেও দেওয়া আছে। আমি শর্ট যদি ব্রিফিং করতে পারি, সে দার্জিলিং থেকে শুরু করে আমাদের নামখানা দীঘা পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস যেগুলো সেটা নিয়ে আছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা আছে, শিশুদের পুষ্টি, অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যায় ভারতবর্ষ জানেন সারা পৃথিবীর 3 নম্বরে আছে, আফ্রিকার 2 দেশের পরে। পশ্চিমবাংলাতেও অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা এগুলোকে দূরীকরণ করব। ওয়াকাফের সম্পত্তির নাগরিকত্ব নিয়ে আজকে যেমন হচ্ছে, নাটক চলছে, নাটক। মতীয় ভাইদের এই করবো সেই করবে, হ্যান করবো, ভোটে জেতালে নাগরিকত্ব পাবে, হ্যান করবে বলে মোদি গল্প শুনিয়ে দিচ্ছে। আরে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো সিটিজেনশিপ দেওয়ার রাইট আছে, এটা তো স্টেটের হাতে নেই, স্টেটের হাতে নাই। আপনি সিএ এর গল্প শুনিয়েছিলেন, হ্যান গল্প শুনিয়েছিলেন, সিএতে কি বলে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে হবে, তো প্রমাণ যারা দিচ্ছে তাদেরকে আপনি দেন আপনার আইন অনুযায়ী আপনি যেটা করেছেন। সব নাটক চলছে। বাংলায় ক্ষমতা আসলে নাগরিকত্ব দিতে হবে এরকম ব্যাপার নয়। বাংলায় ক্ষমতা আসলে ঘুষপেটিয়া আসা বন্ধ হয়ে যাবে, বর্ডার ক্রস করে কেউ আসতে পারবে না, এগুলো বলা মানে ব্যর্থতা। ব্যর্থতা তার স্বীকার করে নেন। কারণ বর্ডারে বেঙ্গল পুলিশ থাকে না, বর্ডারে থেকে কি বর্ডার সিকিউরিটি ফোর্স, যে বর্ডারকে যারা নিরাপত্তা প্রদানের দায়িত্ব থাকে তারা ফেলিওর হচ্ছে, বা এসএসবি থাকে, আইটিবিপি থাকে, বিএসএফ, এসএসবি, আইটিবিপি এগুলো থাকে। তাহলে বলুন, এগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে জুমলা। যেমন 15 লক্ষ টাকা জুমলা ছিল, আর মহিলাদেরকে 3000 টাকা দেওয়াটা জুমলা। এদের ফাঁদে আপনারা পড়বেন না। গঙ্গা ভাঙন যেভাবে যে মুর্শিদাবাদে হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের এর মধ্যে আছে, ইশতেহারের মধ্যে আছে। পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা, ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কমেন অ্যাক্ট 1979, ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কমেন অ্যাক্ট 1979, সে আইনকে ঠিকভাবে লাগু করা হয় না। তাহলে এই পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা হয় না? অনেকে পরিযায়ী শ্রমিক কাজ করেছে, টাকা পায় না। এই আইনকে যদি পশ্চিমবাংলা সরকার সেই রাজ্য সরকারের সাথে যদি সেইভাবে টাই আপ করে তৈরি করে, সমস্যা নেই। আমি বলেছিলাম বিধানসভার মধ্যে, আমার কথার জন্য কিছু হয়েছে, কিন্তু সবটা হয়নি। যে প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার রাখা দরকার। কেরলে আপনি কাজে গিয়ে ফেসে গেছেন, তো আপনি কাকে ধরবেন? কেরলে একটা পশ্চিমবাংলা সরকার একটা অফিসার থাকবে। কেরলে বাংলার ইয়ে আছে, যেমন বাংলা ভবন দিল্লিতে আছে, সব রাজ্যে একটা করে ভবন আছে, সেখানে অফিসার থাকবে, তাকে কন্ট্যাক্ট করবেন, সে থানা পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ছাড়ে দেবে। কি আপনি এতে ঝাড়গ্রামে এতে আছেন, উড়িষ্যাতে আছেন, উড়িষ্যার একটা নোডাল অফিসার থাকুক, আপনি বাঙালি বলে আপনার আইডি কার্ড তুলে পুলিশ হয়রানি করছে, আপনি অফিসারকে বলুন, অফিসার সেখানকার যারা দায়িত্বশীলের আছে, কনসার্ন অফিসার যোগাযোগ করে এটা বাঙালি আমাদের প্রমাণপত্র দিয়ে ছাড়িয়ে নেবে। অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে একটা করে নোডাল অফিসার থাকবে প্রতিটা রাজ্যে, আপনার সমস্যার সমাধান হবে। এই ধরনের প্রস্তাব আমি বিধানসভার মধ্যে দিয়েছিলাম পরিযায়ী শ্রমিকদের দুর্দশা মোচনের জন্য। দুর্দশা মোচনের জন্য দুটো দিক আছে, একটা ওই ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট 1979 এবং পশ্চিমবাংলার সাথে কর্মসংস্থান তৈরি করা। থাকছে আপনারা জানেন বকটি হত্যাকাণ্ড, কি হত্যাযজ্ঞ চালালো, এখনো বিচার নেই। মমতা জেনে বলা হয়েছে এই ধরনের কাণ্ড কারখানায় করা, বিচার করা এবং আগামী দিনে না হয় তার ব্যবস্থা করা। থাকছে কৃষি শিল্প আছে কোথায় দাঁড়িয়েছে। আমার স্বপ্ন ভাঙড়ে আমি একটা করবো, আপনার কি বলে আন্তর্জাতিক হাব হবে, যেখানে ভাঙড়ের সবজি যেমন কলকাতার অর্ধেক চলে, ভাঙড়ের সবজি আজকে বিদেশে যায়, কিন্তু ভাঙড়ের মানুষ ডাইরেক্ট পাঠাতে পারছে না, বা ভাঙড়ে ওই রকম না, ভায়া মিডিয়েটার হয়ে যাচ্ছে। আজকে সবজি পৃথিবীর কোনায় কোনায় যাক, ডাইরেক্ট যদি যেখানে আন্তর্জাতিক হাব যদি আমরা ভাঙড়ে করতে পারি, তাহলে কি হবে, এখানকার সবজি ডাইরেক্ট বিদেশে যাচ্ছে, এখানে ডলার ঢুকবে, ডলার ঢুকা মানে ভাঙড়ের মানুষের হাতে 2 পয়সা বাড়বে, এক্সট্রা বাড়বে। তো এই আমার স্বপ্ন আছে। তো এটা কৃষি শিল্পটাকে আজকে উন্নততর করা। পশ্চিমবাংলায় সরাসরি 50% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, আর 20% মানুষ পরোক্ষভাবে, তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেটা কোনো নেই। উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন? স্বামীনাথন কমিশন কি বলছে? উৎপাদিত ফসলে C+2 50% রেট, অর্থাৎ যদি সহজ ভাষায় বলি, উৎপাদিত ফসলের আপনার কটা বাজে, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। সে আজকে হচ্ছে না। তা আমি আর 10-15 মিনিট টাইম নেবো। তাই এগুলো আমাদের ইচ্ছা আছে। তিলোত্তমার আজকে বিচার নেই, আমরা ক্ষমতায় নিয়ে আসুন, আমরা করবো। সেন্ট্রাল এজেন্সির হাতে দায়িত্ব তো কি হচ্ছে, সরকার না চাইলে এগুলো হয় না। আর দুটো সরকার মিলে গেছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে ঝুলি ভাই করে ওরা চলছে, আর আমাদেরকে মধ্যখানে পেশাই করছে, শোষণ করছে। আর যখন শোষণের বিরুদ্ধে ফুঁসে উঠছে আমরা, কে হিন্দু কে মুসলমানের মধ্যে ভাগ করে দিচ্ছে। থেকে শুরু করে জল জমি জঙ্গলের স্বাভাবিক যে অধিকার, সে থেকে কেড়ে নিচ্ছে। 2005-এর ফার্স্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে 2024 সম্ভবত আজকে তার স্বাভাবিক অধিকার জঙ্গলের কেড়ে নিচ্ছে, জঙ্গলের পরিধি কমিয়ে দিচ্ছে। কেন? আদিবাসী প্রেসিডেন্ট বসিয়ে রেখেছে, কিন্তু এদিকে ভার্জিনিয়াস জ্যাকসা কমিটির যে সুপারিশগুলো বাস্তবায়ন করছে না। নাম কষ্ট আদিবাসী প্রেসিডেন্ট বসিয়ে লাভ কিছু হবে না, নামে তালপুকুর ঘটি না ঢুকলে লাভ কি হবে? ফিরা থাকি মুসলমানদের অনেক বড় নেতা বসিয়ে দিয়েছে, কি লাভ হচ্ছে মুসলমান সমাজে? সেই একইভাবে রাষ্ট্রপতি আদিবাসী সমাজ থেকে বসিয়েছে, আমি সম্মান করি, ওনাকে রেসপেক্ট করি। কিন্তু যদি ভার্জিনিয়াস জ্যাকসা কমিটির সুপারিশগুলো 2014 সালে সুপারিশগুলো বাস্তবায়ন না হয়, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে লাভটা কি আমাদের? তাই আমাদেরকে ক্ষমতায় আনুন, বা মাইসেরকে আমরা এগুলোকে বাস্তবায়ন করব। দর্জি জরি শিল্পের কি দুরবস্থা, তাদের কেউ খোঁজ রাখে না।
গঙ্গার বোধ সাইডে যে পরিমাণ দর্জি শ্রমিক আছে, জরি শ্রমিক আছে, তাদের এই দুরবস্থা কোথায়? এই দূরীকরণের মসৃণ হবে কি করে? তার জন্য আমরা বলছি আমাদেরকে দায়িত্ব দিন। নবান্ন এখন যেটা নাম দিয়েছে 14 তলা তৈরি হয়েছে দর্জি গার্মেন্টস শিল্পের জন্য। আমি কথা দিচ্ছি আমাদেরকে ক্ষমতায় আনুন, ওইটা 14 তলাটা আর দর্জি ভাইদের জন্য আমরা ছেড়ে দেবো। আমরা ছেড়ে দেবো ওটা, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর থাকবে না। দর্জি ভাইদের জন্য যেটা তৈরি হয়েছিল পাইলট প্রজেক্ট, সেটা আমরা করে দেবো, কথা দিচ্ছি। শুধু তাই নয়, নারী সুরক্ষাতে আজকে বিজেপি এসে বড় বড় গল্প শোনাচ্ছে। 10টা রাজ্যের নাম বলছি, যে 10টা রাজ্যের মধ্যে 9টা রাজ্য বিজেপি পরিচালিত রাজ্য, যেখানে সব থেকে বেশি ক্রাইম এগেনস্ট ওমেন, মহিলাদের বিরুদ্ধে সব থেকে বেশি ক্রাইম যেটা হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা 10টা রাজ্যের মধ্যে 9টা আছে। প্রথম 9টা হচ্ছে প্রথম 10টার মধ্যে 9টা হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্য। গল্প শোনাচ্ছে। আর পশ্চিমবাংলা রেপ্ট হয়ে গেলে কি বলে, ওর নাকি খদ্দের ধরছিল, ও নাকি প্রেগনেন্ট ছিল, ও নাকি লাভ অ্যাফেয়ার্স, এইরকম বলে চালিয়ে দিচ্ছে। সেই কামদুনি থেকে শুরু করে আপনার পার্ক স্ট্রিট থেকে শুরু করে কালীগঞ্জ পর্যন্ত আমরা বলছি, বকটুই আপনার হাঁসখালি থেকে সব আমরা বলছি নারী নিরাপত্তা আমরা সুনিশ্চিত করবো। রাত 8টার পরে মহিলারা বেরোতে পারবে না, এই কথা বলার কেউ সাহস দেখাবে না। মহিলারা নির্বিঘ্নে বার হবে, নির্বিঘ্নে ঢুকবে, সে তার নিরাপত্তার দায়িত্ব আমরা কানে তুলে নেব। শিক্ষক নিয়োগ, আজকে মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন, শিক্ষক নেই, শিক্ষক শূন্য অবস্থায় পড়ে আছে। আজ অল্প টাকা দিয়ে প্যারা টিচারদের চালাচ্ছে। যেমন প্যারা টিচারদেরকে আমরা সমকাজী সমবেতনের ব্যবস্থা করবো, ঠিক সাথে সাথে যে শূন্য পদগুলো আছে সেগুলো আমরা পূরণ করবো। বছর বছর এসএসসি হবে এবং কোনো সেখানে হিডেন টাকা থাকবে না, অর্থাৎ ফিস যতটুকু দেবে অতটুকুই থাকবে, ওর বাইরে আর কিছু থাকবে না। 15 লাখ 20 লাখের চাকরি বিক্রি হবে না, ইন্টারভিউ রেকর্ড হবে, ওই মার্কশিট ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে। যে ইচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারে কে কটা ঠিক উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়েছে। একটা করে কপি যারা পরীক্ষার্থী তাদের কাছে দেওয়া হবে। এই স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ হবে। যদি আপনারা চান আপনার বাড়ির বেকার ছেলের হাতে কাজ চাই, তাহলে আমাদেরকে আপনারা নিয়ে আসুন। এবং আগামী ভাঙর মানে দ্বিতীয় ফেজে যে সমস্ত জায়গাতে নির্বাচন হচ্ছে, বাম আইএসএফকে আপনারা জিতান। আনিস আপনার আজকে বিচার হয়েছে, 14 দিন না কতদিন টাইম ছিল, মমতা ব্যানার্জি বলছে আমার ফেভারিট ছেলে, আজকে আনিস সত্তার বিচার নেই। আমরা বলছি আনন্দ আমাদেরকে, আমরা আনিস সত্তার বিচার করবো, বিদ্যুৎ মন্ডলের খুনের বিচার করবো, শিকারী মোড়ের খুনের বিচার করবো। কিন্তু পুলিশ কাস্টডিতে জেল কাস্টডিতে মারা গেছে পশ্চিমবাংলাতে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে, সব আমরা ফাইল খুলে আমরা বিচার করবো। আমাদেরকে তো সুযোগ দিতে হবে, তাই বলবো দিকে দিকে ভাঙর সুযোগ দেবে আমাকে জানি। এবার মার্জিন ডবল হবে, 50,000-এর ঊর্ধ্বে হবে, সেটা ভালো করে জানি। কিন্তু সারা রাজ্যের কথা আমি আজকে লাইভে বসছি। ওবিসি নিয়ে সমস্যা, ফেক এসটি সার্টিফিকেট বাতিল, ক্ষমতায় আনুন না, 6 মাস টাইম লাগবে। ওবিসি সমস্যা দূরীকরণ হবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু পিছিয়ে বর্গের যারা আছেন মুসলমান, 10% উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণ হবে 10%, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ। ফেক সার্টিফিকেট যত এসটি সার্টিফিকেট আছে কমিশন বসছে সেগুলোকে বাতিল করব। সাথে সাথে 22% প্রকৃত দলিত অর্থাৎ এসসি ভাইদের জন্য যে সংরক্ষণ আছে, যত ফেক সার্টিফিকেট আছে সেগুলো কমিশন বসছে সেগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমানের আমরা সংরক্ষণের আওতায় আমরা নিয়ে আসবো। তাই আপনাদের বলবো যে আসুন আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, নাহলে আমরা পারবো না। আমরা বলবো, আমাদেরকে অপোজিশনে বসিয়ে রাখলে আমরা বলবো এগুলো করতে হবে, কিন্তু ক্ষমতায় নিয়ে আসলে 6 মাসের মধ্যে কবরে থাকুক আর শ্মশানে থাকুক যত ফেক এসটি সার্টিফিকেট আছে খুঁজে বার করবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, তার প্রকৃত এসটি ভাইদের আমরা অধিকার বুঝিয়ে দেবো। ঠিক একইভাবে এই হচপচ করে ওবিসি এ ওবিসি বি গন্ডগোল করে মুসলমানদের সাথে যে দ্বিচারিতা হচ্ছে সেটাও আমরা বন্ধ করবো। 6 মাস টাইম নেবো খুব বেশি। তাই আপনাদের বলবো আপনারা সজাগ সতর্ক হন, কারণ আপনাদেরকে অনেক কিছু বোঝাবে। আমি অনুরোধ করছি রাজ্যের মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, সেকেন্ড ফেজে আজকে আগামীকাল নির্বাচন, সুতরাং এটা অনেকটা ডিপেন্ড করছে। অনুরোধ করছি যদি ভালো থাকতে চান তাহলে খারাপ লোকের হাতে দায়িত্ব দেবেন না। যদি দুর্নীতিগ্রস্তদের হাতে দায়িত্ব তুলে দেন তাহলে আপনার বাড়ি হলে আগামী দিনে যেমন এরা কাটমানি নেবে, আপনার বাড়ির ঢালাইয়ের তক্তা মারবেন, এসে আপনাকে টাকা চাইবে, যদি না টাকা দেন প্রশাসনকে কাজে লাগিয়ে আপনার হোল্ড করে দেবে। আপনার কি বলেন ঢালাই করবেন, আপনি রড বিছিয়ে রাখবেন, এসে ডিস্টার্ব করে দেবে, এবার পড়ে ফেলে রেখে দেবে, খাওয়া 140 একটা জারি করে দেবে। কি করবেন আপনি? কিন্তু আপনি ভুল লোককে জিতিয়েছেন। আমাদেরকে দেন এগুলো সব বন্ধ করবো, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, হিংসা, সাম্প্রদায়িক শক্তি সব বাইকে গ্যারেজ করে দেবো। রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি, ফুরফুরা আবু বকর সিদ্দিকের মাটি এটা। এখানে যুগ যুগ ধরে রাজা রামমোহন রায় থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে, মনীষী থেকে ধর্মগুরু থেকে যারা ঐতিহ্যকে বহন করেছে বাংলার সম্প্রীতি ঐক্যের, সেই বাংলার মাটিকে আমরা কোনোভাবে কলুষিত হতে দেব না।
বাংলার মাটিতে কোনো তোলাবাজি হতে দেবো না, এর আমরা শপথ নিচ্ছি। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। আমি আর বক্তব্য দীর্ঘক্ষণ মনে হয়ে গেল। আর একটা কথা, আমি এটা এটা বলছি, আমার একটা প্রশ্ন করছিলেন অনেকে, আমি তো বিভিন্ন জায়গায় ব্যানারও লাগাতে শুরু হয়েছে। আমি ডিজিটাল মোডে আমি আমার এই যে ভাঙড়ের যে কাজটা ডিজিটাল মোডে আর কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করছি, কারণ আমি মানুষ, আমাদের রিসোর্সও খুব কম, পার্টিটাও এখন ছোট, খুব বড় করতে পারিনি। ডিজিটাল মোডে আমরা আপলোড করে দিচ্ছি ওটা, যে কোথায় কী হচ্ছে না হচ্ছে অনেকে বলছে না, নিশ্চিন্তে থাকবেন। জানবেন নওশাদ সিদ্দিকী জয়কোদা বলে যে কমিটমেন্ট করে তার বাইরে চলে না, যতটুকু বলে ততটুকু করে। একটা আমি শুধু এতটুকু বলবো, একটা দুর্ভাগ্য আমাদের এটা, যে ভাঙড়কে আজকে তৃণমূলরা জেতার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেওয়ারও তারা চেষ্টা করছে। যে ভাঙড় সম্প্রীতির ভাঙড়, ঐক্যের ভাঙড়, ভাঙড়ের আমি অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি, ভাঙড়ের রাজনৈতিক লড়াই হয়েছে, খুন করেছে আমাদের কর্মীকে, ওরা নিজেদের কর্মীকে খুন করেছে, কিন্তু ভাঙড়ের সম্প্রীতি নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু দেখলাম একটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের নেতারা সাম্প্রদায়িক দাগ লাগাতে চাইছে, হয়েছে আইএসএফ তৃণমূল রাজনৈতিক লড়াই, সেটাকে ওরা সাম্প্রদায়িক করাতে চাইছে। তাহলে ভাঙড় করে কলুষিত করতে চাইছে কোথায়? ক্যানিং পূর্বে নটোরিয়াস ক্রিমিনালটা ভাঙড়ের লোক সে অর্থে কিছু করেনি। ক্যানিং পূর্ব থেকে কয়েকজন আছে, তারা ওই শওকত সাহেবের আশপাশে ঘোরাফেরা করে, তারা সোশ্যাল মিডিয়াতে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধর্মীয় টান লাগাতে যাচ্ছে। তবে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো, এটাকে পাত্তা দেয়নি। আর আপনাদের বলবো সজাগ সতর্ক থাকবেন। অনেকে অনেক বলছে যে ভাবে ফোন করেছিল, ভাইজান ইভিএম মেশিনে কি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, ধান হয়ে যাবে, ওইসব নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না। ভাঙড়ের মানুষদের বলছি, আপনার নির্বিঘ্নে ভোট দেন, ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো আপনাদেরকে। যাকে ইচ্ছা মনে করবেন ভোট দেবেন। যদি মনে করেন আপনার সামনে সারি দাঁড়িয়ে আপনার বাসস্থান না আপনাকে উচ্ছেদ করে এয়ারপোর্টের জন্য জায়গা না নিতে পারে, তখন এয়ারপোর্ট হওয়ার আমি বিপক্ষে নয়, উন্নয়নের পক্ষে। কিন্তু যে কোনো এগুলো যে জায়গায় চাষ হয় না, আর বাঁকুড়া পুরুলিয়া হাজার হাজার বিঘে পড়ে আছে, অলরেডি মালদাতে এয়ারপোর্ট হয়ে পড়ে আছে, আরো কয়েকটা এয়ারপোর্ট হয়ে পড়ে আছে, সেগুলো এয়ারপোর্ট চালাক না, এর বিরুদ্ধে আমি নয়। কিন্তু যেখানে বহু ফসলি জমি সেখানে এয়ারপোর্ট হবে কিনা, পাকামো হচ্ছে নাকি, এগুলো হচ্ছে উচ্ছেদ করার পরিকল্পনা। কারণ কলকাতা শহরের থেকে দলিত আদিবাসী মুসলমানদেরকে উচ্ছেদ করা, আর ভাঙড়ে হেভি অংশের মুসলমান থাকে আর পিছিয়ে বর্গের মানুষ থাকে, শহর থেকে দলিত আদিবাসী মুসলমানকে উচ্ছেদ করা একটা বড় পরিকল্পনা এদের। এটা হচ্ছে আরএসএস এর এজেন্ডা। তো আমরা ভাঙড়ে বাস্তবায়ন হতে দেবো না। যদি মনে করেন যে না নওশাদ ভাইজানকে ভোটে জিতালে সামনের সাইডে থাকবে, শুধু তাই না, ওয়েটল্যান্ডে আমি দেখেছি, আরে অবাক, আরে পরে প্রাশস্যম বাড়ি বানাচ্ছে, ইললিগাল ভাবে অনৈতিক ভাবে দখল করে নিচ্ছে রাজনেতারা, তৃণমূলের নেতারা, সেখানে কোনো অসুবিধা নাই। আর একটা বামনঘাটাতে একটা মন্ডল পরিবারের কেউ একটা, তারা দুবাই ছিল, এখন দুবাইয়ের বিয়ে হয়ে তার পরিবার পরিজন হয়েছে, তারা 4টে ছেলে হয়েছে, আর দুটো রুম করতে যাবে, পুলিশ এসে ডিস্টার্ব, প্রশাসন এসে ডিস্টার্ব, টাকা দিতে হবে, নাহলে বাড়ি বানাতে পারবে না। আরে সামান্য একটা ডে লেবার, একজন কৃষক 1 লাখ 2 লাখ টাকা চাইছে, নাহলে বাড়ি করতে দেবে না, আর একটা টয়লেট করতে দেবে না, নতুন মিটার লাগাতে দিচ্ছে না। এই দুরবস্থা থেকে বাঁচার জন্য আমি আইনি লড়াই করছি, বিধানসভার মধ্যে লড়াই করেছি, এফআইআর করেছি, তাতে হচ্ছে না, আমি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। বামনঘাটার মানুষরা এটা বিষয়টা জানেন অনেকে, আমি মিডিয়ার মাধ্যমে বলছি, ব্যবতা টু বামনঘাটার যে ওয়েটল্যান্ড আছে সবটাই কিন্তু ওয়েটল্যান্ড নয়, বাস্তু জমিকেও আজকে এরা ওয়েটল্যান্ড বলে দাবি করছে, বাগানকেও ওয়েটল্যান্ড বলে দিচ্ছে, এই বলে মানুষকে গুমরাহ করছে। এইটাকে সামনে রেখে, আর বামেদের আমলে 9 মিটার পর্যন্ত হাইট ঘর করার একটা অনুমতি ছিল, এই তৃণমূল এসে সেটাকে তুলে দিয়েছে। তো আমরা ওটাকে ফিরিয়ে নিয়ে আসবো আইনি লড়াই করে, এবং যেগুলো বাস্তব জমি, যেগুলো বাগান বাড়ি, যেগুলো ওয়েটল্যান্ডের বাইরে থাকা দরকার, কারণ আমার ইকোসিস্টেম বেড়ে হচ্ছে, আমি মানুষ, আমারও তো ভাই বেড়ে ওঠার একটা জায়গা দিতে হবে, ইকোসিস্টেম ব্রেক হবে। তো সেইটা নিয়ে আমি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আপনারা জানেন বিকাশ স্যার আইনি লড়াই করবেন আমার হয়ে কথা দিয়েছে। তাই সাধারণ মানুষজনকে, ভাঙড়ের সব রাজ্যের মানুষকে বলবো, আসুন আমাদের হাতকে শক্ত করুন। ভাঙড়ের মানুষকে বলবো, নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনার ভোটটা দিন ইভিএম মেশিনের 5 নম্বরে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা ভোট দিন। আর ভাঙড়ের মানুষকে বলবো, 2021 সালে আপনারা যে উপহার দিয়েছিলেন রাজ্যের মানুষকে, আজকে রাজ্যের মানুষ বলছে দিকে দিকে ভাঙড় 2 বানাতে হবে। এটা আমাকে সত্যি গর্বের বিষয়, গর্বে ভালো লাগে যে ভাঙড়ের বিধায়ক এসছে, ভাঙড়ের মধ্যে বিধায়কের মধ্যে বিধায়ক তৈরি করতে হবে। তাই 21-এ আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে জিতিয়ে আজকে 26-এ ভাঙড়কে মডেল করছে, ভাঙড়ের বিধায়ক করতে হবে। 26-এ আপনারা এমন পদক্ষেপ গ্রহণ করুন, 31-এ আবার আপনাদেরকে ফলো করে। কারণ একদিকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ওয়েটল্যান্ড বাঁচানো, এবং ওয়েটল্যান্ড বাঁচিয়ে ওখানকার মানুষ যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, ভাঙড়ের কৃষক, ভাঙড়ের ছাত্র যুব, ভাঙড়ের যারা স্পোর্টসের সাথে যুক্ত তাদের জন্য স্টেডিয়াম থেকে শুরু করে ভাঙড়ের লাইব্রেরি, ভাঙড়ের নতুন নতুন বাস রুট, ভাঙড়কে রেলের মানচিত্রে নিয়ে আসা, ভাঙড়ের হিমঘর দ্রুততার সাথে চালু করা, সব ভাঙড়ের মানুষের সার্বিক উন্নতির জন্য দাবি আমি করছি, সাথে সাথে রাজ্যের মানুষের দাবি করছি। আর উল্টো দিকে একজন লুটে খাওয়া, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির দেওয়া সার্টিফিকেটে তুই বোম হাদিস, সে দাঁড়াচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ভাঙড়ের মানুষের কাছে।
যে এই লুটেরা অর্থাৎ যে সমাজ নটোরিয়াস ক্রিমিনাল তুই বোম মারিস মমতা ব্যানার্জির কথা, একে হারিয়ে রাজ্যের মানুষকে বার্তা দেওয়া যে ভাঙর রক্তপাতের ভাঙর নয়, রক্তদানেরই ভাঙর, হানাহানির ভাঙর নয়, ভ্রাতৃত্বের ভাঙর, এই মডেলটা তৈরি করা। এই মডেলটা তৈরি করতে পারলেই আমরা তো আশা করছি তৈরি করব, আমাদের সেই কনফিডেন্স আছে, তৈরি করলে রাজ্যের মানুষ 2031 সালে আপনাকে ফলো করবে, ভাঙরকে ফলো করে। কিভাবে? যে এটা বার্তা দেবে যে উল্টো পাল্টা ক্যান্ডিডেট দাঁড় করালে তাকে হারাবো, তারাও বলতে শুরু করবে। তাহলে আইনসভায় 10.5 কোটি মানুষ, 7 কোটি প্লাস ভোটার, তাহলে এই ভোটারের মধ্যে মাত্র 94 জন বিধানসভার মধ্যে যাবে, 294 জন যাবে। সেই রকম লক্ষ্য তো জানা দরকার, যেখানে আইন তৈরি হবে, একজন নারী নিরাপত্তা যেখানে নিশ্চিত হবে, একজন কৃষকের গড় আয় বাড়বে, যেখানে একজন মৎস্যজীবীর জীবন জীবিকা যেখানে নির্ভর করবে, একজন ভ্যান চালকের উপরে কি তার মেহনতের ইনকাম বাড়বে কি করে, একজন বিড়ি শ্রমিক, দর্জি শ্রমিক থেকে শুরু করে একজন ডে লেবার, একজন কৃষক, একজন ছাত্র যুব, একজন সরকারি কর্মচারী, একজন সিভিক ভলেন্টিয়ার, যারা তাদের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, যেখানে তৈরি হচ্ছে 294 জন মানুষ, সঠিক সেই ধরনের পাঠাতে হবে। তো আপনারা ভাঙনের মানুষ একবার দায়িত্ব নেন, দৃষ্টান্ত তৈরি করেন, 2026-এ দৃষ্টান্ত তৈরি করেন, নটোরিয়াস ক্রিমিনালটাকে ব্যাপক ভোটে পরাজিত করে রাজ্যের মানুষকে বার্তা দেবেন, রাজ্যের মানুষ এই বার্তাটা নেবে, 2031-এ কাজে আসবে। কি হবে তখন? যে রাজনৈতিক দলগুলো প্রার্থী দেবে সেই প্রার্থী চয়নের ক্ষেত্রে তারা সংযত হবে যে ভুল ভাল প্রার্থী যদি দিই ভাঙরের মানুষের মতো ফলো করবে, ওই ভুল যে দলেরই হোক না কেন, ভুল প্রার্থী দেওয়া যাবে না। ভালো লোককে না করাও, তাহলে মানুষ ভোট দিয়ে জিতাবে। আর তুমি যত বড়ই হোক না কেন, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দাও, মাথায় ঘুমটা টানো, আমি মুসলমানের জন্য করব, আমি হিন্দুর জন্য করবো, যতই গল্প শোনাও না কেন, ভুল প্রার্থী দিলে ওই ভাঙরের মতো ভোটে হারাবে। এই মডেলটা আমরা তৈরি করব। ভাঙরকে যেটা মডেল তৈরি করতে চাইছি, সেই মডেলে আপনাদেরও সহযোগিতা লাগবে এবং রাজ্যের মানুষ যাতে ফলো করে, তার জন্য আপনার মূল্যবান ভোট আগামী কাল অর্থাৎ 29শে এপ্রিল ইভিএম মেশিনে 5 নম্বর বোতাম টিপে দেবেন। বামেদের সমর্থনে আমি আইএসএফ এর প্রার্থী হয়েছি। অনুরোধ করবো এটাই যে আসুন রাজ্যের মানুষকে এই দৃষ্টান্ত আমরা তৈরি করে দেখাই, মডেল তৈরি করে দেখায়, একটা উদাহরণ তৈরি করে দেখায় যে রাজ্যের মানুষ আজকে ভাঙরকে ফলো করছে। যেমন দ্বিতীয় ভাঙর তৈরি করব, ঠিক 2031-ও আবার বলতে থাকে যেন তারা যে ভাঙর 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 ভাঙরের মতো আমরা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই লাইভ এখানেই সমাপ্ত করব। শুধু আমি একটা কিনোট দেবো, একটা ছোট্ট করে দেবো যে আমরা এক নজরে কি চাইছি। শিক্ষা নিয়ে আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো, বাকিটা পরে বলবো। যে আপনারা আমাদেরকে ক্ষমতা নিয়ে আসুন, শিক্ষা খাতে বাজেট আমরা আরো বৃদ্ধি করব, স্কুল ছুট যারা হচ্ছে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য সায়েন্টিফিক ওয়েতে তাদেরকে স্কুলে নিয়ে এসে তাদেরকে স্কুলের প্রতি তাদেরকে অ্যাট্রাকটিভ করতে কি কি প্রয়োজন করা দরকার, মনোযোগী করতে থাকে, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করবো। কারণ তখন প্রথম বিশ্বের এডুকেশন সিস্টেমটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, সেগুলো এবং কম্পিউটার এডুকেশন প্রাইমারি স্তর থেকে আমরা বাধ্যতামূলক করে দেবো। মাদ্রাসায় এবং স্কুলে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেটাকে আমরা বন্ধ করবো, স্বচ্ছতার সাথে করব। কম্পিউটার যারা শিক্ষক বিশেষ করে আইসিটি যারা আছেন তাদেরকে নিয়মিত বেতন যেগুলো পাচ্ছে না সেগুলো আমরা সুনিশ্চিত করবো, এবং যারা এজেন্সির মাধ্যমে নিয়োগ হচ্ছে সেগুলো বন্ধ করে সরকারি নিয়োগ করব। এগুলো দায়িত্ব নিয়ে বলছি। এবং আরো যে আছে উচ্চশিক্ষায় যে অরাজকতা চলছে, স্কুলে ভোট হয় না, কলেজে ভোট হয় না, কেন হবে না? আগামী লিডার তো কলেজ থেকে উঠে আসবে, নিয়মিত ভোট হবে, মানুষ যাকে চাইবে সে জিতবে। ছাত্র প্রতিনিধি তৈরি করবো এবং বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ফ্যাকাল্টিস বা বিভিন্ন যে গ্রান্ট সেগুলো বন্ধ করে দিচ্ছে সেগুলোকে চালু করবো আমরা। এক কথা আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করব। উচ্চশিক্ষায় গবেষণার জন্য যারা ফেলোশিপ প্রদানের যেগুলো যা আছে সিস্টেম আছে আজকে রাজ্য সরকার সেগুলো সব ধ্বংস করে দিচ্ছে, আমরা পুনরায় আবার সেগুলোকে রিওপেন করব। স্বাস্থ্যক্ষেত্রে যেগুলো আমরা বলেছি, আমরা অনেক আগে বলে দিচ্ছি, একটা বলে শেষ করবো কারণ সময় অনেক কমে এসেছে, সবার ধৈর্য আছে, আমি সময় তাদের নষ্ট করবো না, মূল্যবান সময় তাদের নষ্ট করবো না। শুধু এতটুকু বলবো, আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, 5 বছরে 5টা কলকাতার পিজি হসপিটাল 5টা জেলায় করে দেখিয়ে দেবো। জেলার মানুষকে কলকাতার পিজিতে আসতে হবে না, কলকাতার পিজি তুলে নিয়ে জেলায় বসিয়ে দেবো না। মুর্শিদাবাদের মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে কলকাতায় আসতে হচ্ছে পিজিতে, তাই তো? মুর্শিদাবাদে কলকাতার পিজিকে নিয়ে বসিয়ে দেবো, একটা দায়িত্ব নিয়ে বলছে, সেটা করা যায়। অনেক বক্তব্যে আমি বলেছি, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবারও ভাঙরের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা কালকে আমার উপরে যদি কোনো অ্যাটাক হয়, আমাকেও ডিস্টার্ব করতে পারে, আমার কাছে যতটুকু সোর্স আছে যে খুব ডিস্টার্ব করতে পারে আমাকে, মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, ভাঙরের হিন্দু মুসলমান জাত ধর্ম নির্বিশেষে আমাকে ছেলের মতো মেনে নিয়েছে, আমি তাদের ছেলের মতোই তাদের ব্যবহার করি। শুধু আমাদের ছেলেকে ডিস্টার্ব করে চলো রাস্তায় বসে, কেউ কোথায় আসবেন না।
আমি কালকেটা বুঝে নেবো। আপনাদের কাজ হবে চুপচাপ খামে ছাপ দিয়ে দেওয়া। যাবেন ভোট কেন্দ্রে গিয়ে খামে ছাপ দেবেন। আপনাদেরকে যদি কেউ ডিস্টার্ব করে আমাদেরকে জানাবেন, বা টোল ফ্রি নাম্বার যেটা দিয়েছে বা সেন্ট্রাল এজেন্সি যার নাম্বার দিয়ে, নির্বাচন কমিশন যে নাম্বারগুলো ছেড়েছে সেগুলো ফোন করে বলবেন, প্রশাসন নিয়ে এসে আপনাদেরকে ভোট করানোর ব্যবস্থা হবে। কিন্তু ভাইজানকে ডিস্টার্ব করেছে, ভাইজানের উপরে অ্যাটাক করেছে, ভাইজানকে এই করেছে সেই করেছে, চলো দেখছি বলে মূল্যবান ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না, এটা অনুরোধ করছি। কারণ তৃণমূল জানে তার ভোট নয়, ডিস্টার্ব করলে এই মাইন্ডকে ডাইভার্ট করে এই করে হ্যান করে ত্যান করে এইসব করবে, এইসব দেখে আপনার যাবেন না, অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ভাঙড়ের মানুষকে আবার আমি কৃতজ্ঞতা জানাই, আবারও ধন্যবাদ জানাই। ভাঙড়ের মানুষ আমাকে না ভোট দিলে আমি রাজনৈতিক নেতা হয়ে যতটুকু হয়ে উঠতে পেরেছি হয়ে উঠতে পারতাম না। হয়তো আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফুড পার্টনারশিপের ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাপারটা আমি ছিলাম আছি থাকবো, সেটা ব্যাপারটা নয়। কিন্তু রাজনৈতিক নেতা আমাকে ভাঙড়ের মানুষ করেছে। স্বল্প সময়ে যে আমার ব্যাপ্তি ঘটেছে সেটা ভাঙড়ের মানুষের জন্য, এবং ভাঙড়ের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন 21-এ বামপন্থী এবং আইএসএফ, তখন কংগ্রেসও ছিল, একটা ভোট হলো তারা আমাদেরকে সহযোগিতা করেছে, এটা আমি অস্বীকার করব না। আজকেও বলছি আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি বিদায়ী বিধায়ক সংযুক্ত মোর্চার। আমি কামনা করব ভাঙড়ের মানুষের কাছে, বামেদের কাছে, যে আসুন আমাদের হাতকে শক্ত করুন, আমাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে বিধানসভার মধ্যে পাঠান। কারণ যেভাবে এদেরকে আমি এক্সপোজ করছি, এদেরকে পর্দাফাঁস করছি, আরও যেগুলো বাকি আছে সেগুলো করে দেবো, দুধকে দুধ পানিকে পানি করে দেবো। সরকার মানে এটা নয় বিশাল ব্যাপার, রাজা নয়, সরকার মানে রাজা নয়, সরকার মানে হচ্ছে জনগণের সেবক, সেটা আমি প্রমাণ করব। আমাকে 5 বছরে জিতিয়েছেন। দেখুন আজকে বিডিও অফিসের অফিসাররা 3 মাথার মোড়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে আপনার সমস্যা সমাধানের জন্য। আগামী 5 বছরের জন্য জেতান, দেখবেন এই অফিসাররা আপনার দ্বারে পৌঁছে যাবে আপনার সমস্যা সমাধানের জন্য। এতদিন যেতে হতো বিডিও অফিসে, সে বিডিও অফিস আসছে 3 মাথার মোড়ে। আগামী 5 বছরের আমাকে জেতান, এমন চাপে সৃষ্টি করবে এদেরকে, অফিসার আপনার দ্বারে গিয়ে সমাধান করবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপে ভাঙড়ের মানুষ আমাকে খামচিহ্নে ভোট দেবেন, এই আশা প্রত্যাশা রাখছি। 2টো ইভিএম হবে, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। প্রার্থী সংখ্যা বেশি, আমার 5 নম্বরে আছে, নাম ছবি খামচিহ্ন থাকবে, তার পাশে আপনারাই করবেন। আর এরা ভয় দেখাতে পারে আতর টাতর নাকি সেন্ট দিয়ে থাকবে সুইচে, সুখ বেড়ে করবে, স্মেল আসছে কি আসবে, এসব বলছি, এসব পাত্তা দেবেন না। এদেরকে ভোটে হারিয়ে দিলে এদের অস্তিত্ব শেষ, এরা আর কিছু করতে পারবে না। সুতরাং এদের ভোটে হারিয়ে দেবো আমরা, ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবো মৌখালিতে, ভাঙড় পুরো সন্ত্রাস মুক্ত, হিংসা মুক্ত, নোংরামি মুক্ত ভাঙড় হয়ে যাবে। ধন্যবাদ।